এবার যে ছবি আপনাদের দেখাবো, চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান শুরুর আগেই শুরু হয়ে গেল ধরপাকড়। হাওড়ায় বিক্ষোভকারীদের ধরপাকড় শুরু করলো পুলিশ। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ঐশী, কি ছবি? দেখো, 2009 সালের চাকরি প্রার্থীরা এবং তারই সঙ্গে প্রাইমারি গ্রুপ ডি দেখা গিয়েছিল, প্রাইমারির সঙ্গে সঙ্গে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা আজকে বলেছিলেন যে নবান্ন অভিযান করবেন, কিন্তু পুলিশি পারমিশন সেটা কিন্তু তা মেলেনি এবং পুলিশের অনুমতি না মেলায় কিন্তু আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে হাওড়া স্টেশন চত্বরে যারাই আসছেন, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদেরকে কিন্তু ধরপাকড় করা হচ্ছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে হাওড়া স্টেশন চত্বরে কিন্তু পুলিশের ছয়লাভ, তার সঙ্গে কিন্তু হাওড়া ময়দান চত্বরেও কিন্তু গার্ডরেল দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কড়া পুলিশ বাহিনী এবং তারই সঙ্গে সকাল থেকেই কিন্তু আজকে ধরপাকড় শুরু হয়েছে এবং যারা এই আহ্বান দিয়েছিলেন তাদেরকে কিন্তু, সেই আহ্বায়কদেরকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ ডিটেইন করেছে এই হাওড়া স্টেশন থেকে এবং স্টেশন চত্বরে কোনো রকম জমায়েত সম্পন্ন করতে দেওয়া হবে না। পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলেনি আজকে নবান্ন চলো অভিযানের এবং সে কারণেই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে স্টেশনেই ধরপাকড় শুরু হয়ে গিয়েছে এবং এখনও পর্যন্ত আর কোনো চাকরি প্রার্থী বা বঞ্চিত চাকরি প্রার্থীকে এই হাওড়া স্টেশন চত্বরে দেখা যাচ্ছে না। ধন্যবাদ ঐশী। 2009-এর প্রাইমারি চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ ও 2017 সালের ওয়েটিং লিস্টে থাকা গ্রুপ ডিতে বঞ্চিত চাকরি প্রার্থী ঐক্যমঞ্চের নবান্ন অভিযান, আর তাতেই পুলিশি অনুমতি ছিল না। হাওড়া স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ধরপাকড় শুরু করলো পুলিশ। নবান্ন অভিযান শুরুর আগেই শুরু হলো এই ধরপাকড়। নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পর এসআইআর এর শুনানিতে হাজির হলেন তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেব। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2002 সালের তালিকায় দেব এবং তার পরিবারের কারো নাম নেই। এছাড়া এনুমারেশন ফর্মে গন্ডগোল ছিল, তাই নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজন মতো সব নথি জমা দিয়েছেন বলে জানিয়েছেন সাংসদ। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম। এসআইআর নিয়ে লাগাতার হয়রানি হেনস্থার অভিযোগ তুলছে সাধারণ মানুষ। অশীতিপর থেকে বিশেষভাবে সক্ষম, ভোগান্তি পোহাতে হয়েছে অনেককেই। এর মধ্যেই ঘাটালে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব পেয়েছেন শুনানির ডাক। সেই মতো তৃণমূল সাংসদ বুধবার সকালে হাজির হন বিক্রমগড়ের কাটজুনগড় স্বর্ণময়ী বিদ্যাপীঠে। কার্যনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ, এখানেই হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল অভিনেতা এবং সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে। যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য কি আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। ফর্ম যেভাবে এসছে আমরা ফিল আপ করেছি, তারা তাদের মনে হয়েছে। আমি কাউকে দোষারোপ করছি না কি এটা নির্বাচন কমিশনের ভুল বা এটা দেবের ভুল। 11 থেকে তার মানে কি আমার 3টে ভোট কি ভ্যালিড হয়ে গেল? তৃণমূল সাংসদ আসার আগে থেকেই শুনানি কেন্দ্রে হাজির ছিলেন 95 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি সেখানে উন্নয়নের পাঁচালি পাঠ করেন। সামাজিক সুরক্ষায় হয়ে স্বনির্ভর, মানবিক পেনশনে হাসি নিরন্তর, স্বজন বিয়োগে পাশে আছে সমব্যথী, সরকার জনতার হৃদয়ের সাথী। বেলা 12:15 নাগাদ শুনানি কেন্দ্রে হাজির হন দেব। পরনের কালো পোশাকের ওপর ছিল জাতীয় পতাকার ছবি। ঘাটালে তৃণমূল সাংসদ অভিনেতা দেব কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নির্বাচন কমিশন সূত্রে দাবি, 2002 সালের তালিকায় তার পরিবারের কারো নাম নেই। এছাড়া এনুমারেশন ফর্মে গন্ডগোল ছিল, তাই নোটিশ পাঠানো হয়েছে। 2002 এর লিস্টের মধ্যে ওনার বাবা মা এবং নিজের নাম ছিল না, এবার ছিল না এবং ন্যাচারালি প্রোজিনি এবং সেলফে ছিল না বলে তাই ডাকা হয়েছে। উনি নিজে খোঁজ করেছিলেন, জানিয়েছিলেন যে গ্রামের বাড়িতে মানে যেখানে ছিল ওখানে কিছু খবর পাইনি। হিয়ারিং হলো ওনার 13টা ডকুমেন্টসের মধ্যে ইলেকশন রুলস অনুযায়ী একটা ডকুমেন্টস উনি শোট করলো, মানে সেগুলো দেখবো। নথিপত্র জমা দেওয়ার মধ্যেই বয়স্ক, অসুস্থ, বিশেষভাবে সক্ষমদের শুনানিতে না ডাকার জন্য সওয়াল করেন অভিনেতা। যারা সিনিয়র সিটিজেন বা যারা অসুস্থ তাদেরকে আমার মনে হয় কি একটু রিলিফ দেওয়া দরকার। কারণ একজন যে 50 বছর একটা বাড়িতে থাকে তাকেও প্রমাণ করতে হচ্ছে, কিন্তু সে একা থাকে, শরীর খারাপ, সে আসতে পারছে না। বাড়িতে বসে তারা যদি পায়, আমি বলছি সিনিয়র সিটিজেন মানে 70+, 80+, যা 90+ আছেন, তাদের জন্য যদি নির্বাচন কমিশন একটু ভাবে তাহলে ভালো হবে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী, অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব থেকে ক্রিকেটার মোহাম্মদ শামিকে নোটিশ পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে তৃণমূল। শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠানো চিঠিতেও মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গ উল্লেখ করে লিখেছেন, এটা কি নির্বাচন কমিশনের চরম ঔদ্ধত্য নয়? এটা পরিচিত কয়েকজনের নাম মাত্র, আরো অনেককে এরকম হয়রানির মুখে ফেলা হয়েছে। সব্বাদ বরবাদ, অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে 3 বারের এমপি। ছি, লজ্জা লজ্জা লজ্জা। দেব কেন নোটিশ পাবে না? কার ল অনুসারে? আর্কিমিডিসের ল অনুসারে, নিউটনের ল অনুসারে, কার ল অনুসারে দেব নোটিশ পাবে না? দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না। দেবের বাবা মুম্বাইয়ে কাজ করতো, তার ভোটার লিস্টে মুম্বাইয়ে নাম ছিল। দেব তো 2010-এ এসছে এই রাজ্যে, ভোটার লিস্টে নাম এসছে তার, তো তার কাছে নোটিশ কেন যাবে না? সেটা শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে যেভাবে সম্ভব। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বুধবার এসআইআর এর শুনানির জন্য ডাক পেয়েছিলেন। সেদিনই অশোকনগরের রেলগেটের কাছে উদ্ধার হলো বৃদ্ধের মৃতদেহ। পরিবারের দাবি, এসআইআর শুনানি নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আরও একটা আত্মহত্যা, আবার সেই আতঙ্কের অভিযোগ। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর 24 পরগনার অশোকনগরে। গুমার শান্তিনগর এলাকার বাসিন্দা নিখিল চন্দ্র দাস। পরিবারের দাবি, বুধবার এসআইআর এর শুনানির জন্য ডাকা হয়েছিল তাকে। এদিন সকালে গুমা বেলতলায় রেলগেটের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলাদেশ থেকে এলেও গত 35 বছর ধরে ভারতে রয়েছেন তারা। আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সবই ছিল নিখিল চন্দ্র দাসের। তবে 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না। পরিবারের দাবি, এসআইআর এর শুনানি নিয়ে আতঙ্কে ছিলেন তিনি। বিভিন্ন রকম কাগজপত্র নিয়ে টেনশনে ছিল, আমাদের হয়তো দেশে থাকা যাবে না, বিভিন্ন রকম টেনশনে ছিল। এসআইআরে বিভিন্ন রকম কাগজপত্র কিছু ভুলভ্রান্তিও আছে, আমার মতো যাতে এরকম কারণ হয়। এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির মদতপুষ্ট যে নির্বাচন কমিশন মানুষকে যে হেনস্থা করছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে আতঙ্কে, এর প্রতিবাদ আমরা চাইছি। আজকে যেভাবে এদের ভয় দেখাচ্ছে বিভিন্নভাবে, মানুষ সর্বদিকে আতঙ্কিত। যতদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত তৃণমূল যেখানেই যে মারা যাক, সেখানে গিয়ে তারা প্রচার করার চেষ্টা করছে যে এসআইআর এর কারণে ইনি মারা গেছেন। এখানে প্রচুর পারিবারিক অশান্তি ছিল। এসআইআর এর জন্য আত্মহত্যা করেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা তৃণমূল শুধুমাত্র তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। রেল পুলিশ সূত্রে খবর, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে নিখিল চন্দ্র দাসের। সোমেনান পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। অনিকেত মাহাতোর পদত্যাগের ইস্যুতে মুখ খুলল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট। অনিকেত মাহাতোর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়ে দিল WBJDF। পদত্যাগের সময় করা কোনো অভিযোগের জবাব পায়নি বলে পাল্টা দাবি করলেন অনিকেত মাহাতো। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। নতুন বছরের শুরুতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়েছিলেন আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দেন তিনি। পদত্যাগপত্রে লেখেন, আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি। এবার অনিকেত মাহাতোর করা অভিযোগ নিয়ে মুখ খুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। আমরা ডক্টর অনিকেত মাহাতোকে একটি ইমেল পাঠাই এবং তার বিভিন্ন আচরণ এবং বক্তব্যের কারণ দর্শানোর জন্য বলি, এবং আমরা বারংবার আলোচনায় বসতেও চাই। 10 দিন পেরিয়ে গেলেও কোনো উত্তর না আসার জন্য আমরা আবার একটি ইমেল পাঠাই এবং দুঃখজনকভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোনো সদিচ্ছা আমরা অপর প্রান্ত থেকে এখনো অবধি দেখতে পাই। ইতিমধ্যেই ডক্টর অনিকেত মাহাতোর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি আমাদের সাংগঠনিক ভাবমূর্তি এবং সর্বোপরি আন্দোলনের যে বৃহৎ ভাবমূর্তি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমাদের মনে হয়। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি তো
31শে ডিসেম্বর আমার ইস্তফাপত্র আগেই দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভিতরে, এবং 1 জানুয়ারি সমাজ মাধ্যমে সেখানে আমি আমার মতামত সম্পূর্ণরূপে রেখেছিলাম। ফলে আমি নিজে ইস্তফা দেওয়ার পর যে সিদ্ধান্তে আসুক না কেন, সেই সিদ্ধান্ত এই মুহূর্তে আমার কাছে অপ্রাসঙ্গিক। আমি তাদের কাছ থেকে যে ওই দুটো পয়েন্টের ভিত্তিতে ওই যে অভিযোগ আমি রেখেছিলাম তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমি দেখতে পেলাম না। বুধবার একটি ওয়েবসাইট লঞ্চ করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যেখানে মানুষ চিকিৎসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার সিবিআই দফতর অভিযানের ডাক দিয়েছে ভয়েস অফ অভয় সংগঠন। সেখানে উপস্থিত থাকবেন সংগঠনের সদস্য অনিকেত মাহাতো। নিহত তরুণী চিকিৎসকের মা বাবাও বৃহস্পতিবার সিবিআই দফতর চলোর ডাক দিয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।